আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা চেষ্টা করি মুক্তিযুদ্ধের কথা বলতে, বঙ্গবন্ধুর কথা বলতে, স্বাধীনতার কথা বলতে এবং মুক্তিযোদ্ধাদের কথা বলতে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এরকমই একজন মুক্তিযোদ্ধা যুক্ত হয়েছেন। ওনাকে আপনারা সবাই চেনেন, সবার প্রিয় অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলু আঙ্কেল, মুক্তি দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আহ, আঙ্কেল, আমি সরাসরি আহ, প্রশ্নে চলে যাই। তার আগে একটু জিজ্ঞেস করবো, আপনার শরীরটা ভালো আছে? আমি ভালো আছি, আল্লাহর রহমত। আপনি ভালো আছেন শুনে ভালো লাগছে। যে যা হ্যাঁ মা, ভালো আছি। যা হ্যাঁ মা, ঘটে ভালো আছি। গেল, আম, আসলে আপনাদের জন্য এটা প্রাপ্য ছিল না, কিন্তু সেই জন্য ক্ষমা প্রার্থী যে আপনাদের পরবর্তী প্রজন্ম হয়ে এইগুলো আমাদেরকেও দেখতে হলো। হয়তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারিনি। এটা ব্যর্থতা আমাদের। আপনার কাছে ক্ষমা প্রার্থী এই জন্য যা হয়ে গেল আপনার উপর দিয়ে। আঙ্কেল, আপনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। আপনি বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং যদিও এখন বিএনপির আপনার মুক্তিযুদ্ধের কথা বলার কারণে এবং সমাজের যে অসঙ্গতিগুলো ঘটে যাচ্ছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি দায়িত্বের সাথে দায়িত্ব নিয়ে যে আপনি সমাজের অসঙ্গতি, সমাজটাকে যে দেশটাকে বদলে ফেলা বা গত 14 মাস যা ঘটে যাচ্ছে, আহ, তা নিয়ে আপনি যে আওয়াজ তুলেছেন, একজন প্রকৃত রাজনীতিবিদ মানুষের জন্য যে কাজ করে তাই করা উচিত। কিন্তু সেই জন্য দেখলাম যে আপনি আসলে বিএনপি আপনাকে, আপনার রাজনৈতিক দলটি আপনাকে উম, সাময়িকভাবে বহিষ্কার করেছে, বোধহয় 3 মাসের জন্য। কিন্তু এরই মাঝে আপনার জেলার 9 বছর পরে বিএনপির একটা কিশোরগঞ্জ জেলা একটা সম্মেলন হয়ে গেল। এবং আমি জানি যে ওখানে আপনার বিপুল জনপ্রিয়তা আছে, এবং ওখানে আপনার কর্মী সমর্থক নেতৃবৃন্দ সবাই আছে তৃণমূলের। এই বিষয়টাতে আপনি তো তাহলে এখন বহিষ্কৃত নেতা হিসেবে আপনি যেতে পারেন না বা অংশ নিতে পারেন নাই। তা আপনি ব্যাপারটাকে কিভাবে ডিল করেছেন আপনার নেতাকর্মীদের সাথে, বা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমেই আমাকে এই ধরনের একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয়। তারপরেও আমি দেশের মানুষকে সালাম জানিয়ে আজকে কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে, জেলা সম্মেলনে যারা এসেছিলেন তাদেরকে সালাম জানিয়ে, এবং প্রধান অতিথি জনাব তারেক রহমান, বিশেষ অতিথি উদ্বোধক জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু বলতে চাই যে কিশোরগঞ্জে সম্মেলনে আমি যেতে পারি নাই। এটা একটা অবাক ব্যাপার। এটা আমাকে যাওয়ার জন্য যাতে অনুমতি দেয়, সেই কারণে আমি একটা টোটাল রাজনৈতিক এবং আমার জীবনের খুব মানে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা আবেগময় বক্তব্য দিয়েছিলাম নেতৃত্বের কাছে, যে অন্তত কিশোরগঞ্জ জেলা সম্মেলনে আমাকে থাকার সুযোগ দেওয়া। তো এইখানে যে কোনো কারণেই হোক, এই সুযোগটা নেতৃত্ব আমাকে দিতে দেয় নাই, যে কারণে আমি যেতে পারি নাই। আমি তারপরও সম্মেলনের সফলতা কামনা করেছি এবং করছি। এই সম্মেলন সফল হোক, সুন্দর হোক, এবং সফল এবং সুন্দর সম্মেলনও হয়েছে। এবং আমার এলাকা থেকে আমি কোনোদিন দেখি নাই যে আমার এলাকা কিশোরগঞ্জ শহর থেকে অষ্টগ্রাম প্রায় 60 কিলোমিটার দূরে নৌকায় আসতে হয়। ইটনা পূর্বাঞ্চল প্রায় 50 কিলোমিটার দূরে নৌকায় আসতে হয়। মিঠামইনের পূর্বাঞ্চলও প্রায় 60 কিলোমিটার। সেইখান থেকে এই নৌকায়, হেঁটে, বাসে হাজার হাজার মানুষ মিছিল করে এসেছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা। এবং এই সম্মেলনে হাজার হাজার মানুষ আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য স্লোগান দিয়েছে। বহিষ্কার মানে সাময়িক, সাময়িক বহিষ্কার আদেশ।
আমি সেই সব মানুষ, আমি যাদেরকে একটি টাকা দিতে পারিনি জীবনে, কোনোদিন আমি মিটিং এর কোনো টাকা কাউকে দেই না। নিজেদের টাকা খরচ করে, নিজেদের নৌকা করে, নিজেদের সবকিছু করে, এত কষ্ট করে আমার এলাকার মানুষ, যে অকল্পনীয়। এবং সব হলো সাধারণ মানুষ, গরিব মানুষ। ওখানে কোনো মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি নাই। বর্ষাকালে পেটের ভাতই জুটে না, তার কারণ ধান উঠে বৈশাখ মাসে, এটা হইলো ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাস পড়েছে। তো এই অবস্থায় কত কষ্ট করে একটি ছেলে বা একজন মানুষ বা একজন নেতা যে আসে কিশোরগঞ্জ শহরে 60 কিলোমিটার দূরে, তাও হাজারে হাজার টাকা দিলে, এখানে 50 লক্ষ টাকা দিল, এত বড় একটা মিছিল কেউ করতে পারতো না। আমি 50টি পয়সাও কাউকে দিই না। কাজে ইটনা অষ্টগ্রাম মিঠামইনের নেতা কর্মীরা যারা আমার পক্ষে, আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার পক্ষে মিছিল করে এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আমি শুধু তাদের জন্য জীবনটাই দিয়ে যেতে চাই। আমার বাকি, আমি গত 30 বছর তাদের সাথেই ছিলাম, বা আমার আমার এই 78 বছর ওখানেই জন্ম, কিন্তু 30 বছর সম্পূর্ণভাবে তাদের সাথেই ছিলাম। এবং বাকি জীবনটা আমি তাদেরকেই দিয়ে যেতে চাই। আমি কোনোদিন তাদেরকে ছেড়ে যাব না। একটা এলাকার মানুষ, একটা সাধারণ মানুষকে এত ভালোবাসতে পারে, এইটা যাদের চোখ আছে তারা দেখে। কিন্তু বাংলাদেশের নেতাদের অনেকেরই চোখ নাই। আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, কারণ আমাকে আওয়ামী লীগও বহিষ্কার করছে, বিএনপিও বহিষ্কার করছে। এরা বুঝে না হু ইজ ফজলুর রহমান ইন হিজ এরিয়া, হু ইজ ফজলুর রহমান ইজ বাংলাদেশ। এখানে এটা একটু আঙ্কেল, একটা প্রশ্ন। আপনাকে বিএনপিও বহিষ্কার করেছে, আওয়ামী লীগও বহিষ্কার করেছে, আপনি বললেন। এই যে আপনি প্রতিবাদী, আপনি যেটা আপনার সত্য মনে হয় সেই কথা বলেন, বলেন বলে কি আপনার আপনার ন্যায্যতা নিয়ে, নীতি নিয়ে কথা বলেন বলেই কি আপনার এই যে বারবার বিভিন্ন দুইটা বড় বড় দল, আপনি ছাত্রলীগ করা মানুষ, আওয়ামী লীগ থেকে আপনার বহিষ্কার হয়েছে একবার, এখন বিএনপি থেকে, এটা কি এখন যে ফজলুর রহমানকে আমরা দেখছি তাতে তো তাই মনে হচ্ছে যে আপনার আমার প্রতিবাদী আমার কণ্ঠস্বরই কথাটা আপনাকে আজকে এটা। খুব মামুনি, খুব আমাকে বলতে দিতে হবে, আমি খুব জি, গভীর ভাবে কথাটা বলবো। জি। আওয়ামী লীগ থেকে বের হওয়ার কারণ হলো, শেখ হাসিনা যখন আসলেন, শেখ হাসিনার সামনে একটা মিটিং এ, একটা প্রতিষ্ঠা, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলেছিলাম যে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। এটা বাংলাদেশের সবাই জানে, যারা 81, 82, 83, 84 পলিটিক্স যারা করছে তারা সবাই জানে। আমার এই বক্তব্যটা ছিল, রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না, আদর্শের উত্তরাধিকার চাই। বুঝা না বুঝা, তখন তারুণ্য ছিল, যৌবন ছিল, বাঘের সামনে পড়লে যে থাবা দিবে এটা বুঝতে পারি নাই। এইটা তাদের খুব লেগে, যে আমি বলছি রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি আওয়ামী লীগে আর সঠিকভাবে স্থান পাই না এই কথাটা বলার কারণে। এবং শেষ পর্যন্ত আমি যে কথাটা বলেছিলাম 95 সনে, যখন শেখ হাসিনা জামাতের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে বলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাতের সঙ্গে ঐক্য করলো, তখন একমাত্র আমি সেন্ট্রাল কমিটির মিটিং এর মেম্বার হিসাবে, কেন্দ্রীয় সদস্য হিসাবে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য তখন 61 জন, বিএনপির কিন্তু 600-700। 61 জন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি ওইটা বলছিলাম, আপনি যদি জামাতের সাথে ঐক্য করে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান, প্রধানমন্ত্রী হইতে চান, আমার নামটা আপনি নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখবেন। আমি এদের সাথে বেহেস্তে যাইতে রাজি না। কিন্তু পরদিন এই বিএনপি তো 2001 সালে ক্ষমতায় আমি ছিল সেই তখন। কথা, এটা আওয়ামী লীগের সময় বলছি, ও আচ্ছা, 95 সনের আন্দোলন। আচ্ছা, 95-এর আন্দোলন যখন আচ্ছা, জামাতের আচ্ছা, সঙ্গে শেখ হাসিনা ঐক্য করলো, সবগুলাই সত্য কথাই বলতেছে। আচ্ছা, তখন আমি বলছিলাম যে আমি জামাতের সমর্থন নিয়ে, যেমন এখন আমি বলি আমি জামাতের সমর্থন নিয়ে এক সেকেন্ডও বাঁচতে চাই না, যেটা আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ জামাতের প্যারোলে আছে। আচ্ছা। তো আমি যে কারণে কথাগুলো আপনাকে বলছি, জি। এইটা এরপরে আর শেখ হাসিনা আমাকে আর গ্রহণ করতে পারে নাই, ওকে। যে কারণে আমাকে নমিনেশন দেয় নাই। আমি আমার এলাকাতে গিয়ে একটা স্বতন্ত্র ইলেকশন করছিলাম, টেলিভিশন মার্কা লইয়া 96 সনে। এবং আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি, তার চেয়ে আমি 5,000-এর উপরে ভোট বেশি পাইয়া পাশ করছিলাম, আমাকে ডিক্লেয়ারও করা হয়েছিল।
কিন্তু 21 ঘন্টা ভোট আটকায় রাইখা অষ্টগ্রামের হাওরে নৌকার মধ্যে সিল মারে আমার ভোট পানিতে ফেলে আমাকে কয়েকশো ভোটে ফেল দেখানো হইল। 1996 কিন্তু এটা। আচ্ছা। তারপরে আওয়ামী লীগ আমি যেহেতু ইলেকশন খেললাম আমাকে বহিষ্কার করে দিল। এই এলো একটা বহিষ্কার। আর বিএনপির যে বহিষ্কারটা, আমি এটা বহিষ্কার বলি না, এটা সাময়িক বহিষ্কার বিএনপি আমারে করলো একই কারণে। সেই কারণটা হলো, আমি গত 10 মাস যাবৎ সাম্প্রদায়িক শক্তি, জঙ্গি শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, যারা আমার দেশের সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, আমার দেশকে মেধাশূন্য করেছিল 1971 সনের 10ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর আলবদর বাহিনী, যারা রাজাকার বাহিনী সৃষ্টি করেছে এই গোলাম আজমরা, যারা 5ই আগস্টের পরে বলা শুরু করেছিল 47 ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ, আর মূল স্বাধীনতা যুদ্ধ হইল 2024, আর 71 হইল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। আমি তখন থেকে শুরু করেছিলাম এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে। আমি বলে, এই রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চারা খুব সাবধান, খুব সাবধান। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু এখন আমরা বেঁচে আছি, গুলি করে মেরে ফেলতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু যতদিন দেহে আছে প্রাণ, মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না। এই যে শুরু হলো জামাতের সঙ্গে আমার তর্ক বিতর্ক, সব বুবা হয়ে রইল। আমি মনে করলাম বিএনপি শহীদ জিয়ার দল, শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বীরুত্তম, শহীদ জিয়া একটা ব্রিগেড কমান্ডার ছিলেন বাংলাদেশে। 27শে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আমি মনে করেছিলাম তার দলের কেউ না কেউ বোধহয় জামাতকে প্রতিবাদ করবে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। তখন আমি প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের মধ্য দিয়ে আমি জামাতের কাছে হয়ে গেলাম ফজু পাগলা। যখন তারা কিছুতেই আর আমাকে থামাইতে পারতেছে না, আমার যুক্তির সাথে পারতেছে না, তখন আমাকে বলা শুরু করলো ফজু পাগলা। সেই জামাত এই ধরনের বিশ্রী কুশ্রী এবং বিভৎস এবং কুৎসিত কথা বলে, তারা নাকি ইসলাম আল্লাহ কে এদেরকে জাহান্নামে নেবে কিনা আমি জানি না, কারণ এর মালিক তো আর আমি না। কিন্তু তারা ইসলামের নামে যেভাবে কুৎসিত কথা বলে ইউটিউবে, অকল্পনীয়। শুধু আমার ব্যাপারে না, শুধু জিয়াউর রহমানের ব্যাপারে বলে, খালেদা জিয়ার ব্যাপারে বলে, তারেক রহমানের ব্যাপারে বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে বলে। বাংলাদেশের এমন কোন সম্মানিত মানুষ নাই যাদের নামকে বিকৃত করে এবং কুৎসিত ভাবে এই জামাত বকাবকি বা স্লোগান দেয় না। এরা নাকি আবার ইসলাম। এদের বিরুদ্ধে যখন ফাইটের শেষ পর্যায়ে আসলাম, আমি এদেরকে কালো শক্তি বলা শুরু করলাম, যে এই কালো শক্তি 5ই আগস্টের একটা অংশ ঘটিয়েছে। কারণ 5ই আগস্টের দুইটা রূপ। একটা হইলো মানুষের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। 3বার ভোট দিতে পারে নাই শেখ হাসিনার আমলে, মানুষ মনে করছে ভোট দেওয়ার জন্য শেখ হাসিনা যাওয়া দরকার। হাসিনা অনেক খারাপ কাজ করছে, মানুষ সেই কারণে বিএনপি নেতৃত্বে 15 বছর আন্দোলন করছে। আরেকটা হলো একটা অনেক গভীরে একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা 1757 সনের ষড়যন্ত্রের মতোই। সেই ষড়যন্ত্রের কালো শক্তির নাম হলো জামাত এবং শিবির, এবং তাদের অগ্রগামী বাহিনীর নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সেই সব ছেলেরা। আমি এদেরকে অভিনেতা বলি। এখন সবাই বলে এরা অভিনেতা, এরা কেউ না। এরা রাস্তাতে হাইটে গেল 10টা মানুষ জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কই বা বাপের নাম কি। এদেরকে দিয়ে জামাত অভিনয় করাইছে, কিন্তু আসল ক্ষমতাটা তাদের হাতে রাইখা 71-এর মুক্তিযুদ্ধকে কলুষিত এবং কলঙ্কিত করার জন্য এবং নিশ্চিহ্ন করার জন্য যে চক্রান্তটা করছে, আমি যে টোটাল ফাইটটা করছি, সেই ফাইটের এক পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম জামাত থেমে গেল। জামাত থেমে গেল, ফজলুর রহমানরা জীবিত আছে করিয়া জামাত থেমে গেল। কত কথার জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে না। আশ্চর্যের ব্যাপার হইল, আমি যখন কোর্টে বসে আছি আমার স্ত্রীকে পাশে নিয়ে হাসাহাসি করতেছি, 4টার সময় আইসা পড়বো বাসায়, তখন চতুর্দিক থেকে খবর আসলো আমার নামে নাকি পার্টি শোকজ করছে। কি ব্যাপার, আমি হাসি, কি শোকজ? বাসায় এসে রাত্র 9টার সময় একটা কাগজ পাইলাম, এই
যে এই কাগজে লেখা আছে কি, আপনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, কুৎসিত কথা বলেন এবং ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কি কুৎসিত, কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করলাম, এটা কিন্তু বলে না যে ওই জায়গাতে আপনি কুরুচিপূর্ণ, বলে নাই। কোন ধরনের কারণ বিবৃত করে নাই। এই কথা বলে আমি, আমার কাছে খুব আঘাত লাগলো, মনে একটা ধাক্কা লাগলো যে এই বয়সে কি হার্ট অ্যাটাক করবে নাকি, আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি। আমার বয়স যখন 26-27 বছর, তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি হয়। ওই সারা বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ অফিস ছিল, সব জায়গাতে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল। সেই ফজলুর রহমান কুৎসিত বক্তৃতা করে, কুরুচিপূর্ণ বক্তৃতা করে। আরেকটা কে, আরেকটা হলো আমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি, যে কথাটা জামাত আমাকে বলে কাফির বলল, সেই কথাটা আবার আমার দল আমাকে বলল। আমার কাছে এত খারাপ লাগলো, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি জামাত যে ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি। এই যে ধর্ম ব্যবসায়ী জামাত আমার মা বোনদেরকে ধর্ষণ করছিল, আমার 30 লক্ষ মানুষকে হত্যা করতে সাহায্য করছিল, এই যে ধর্মের নামে গত 54 বছর গোপনে গোপনে মুনাফিকি করে করে আজকে একটা ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছে যে জামাত, যারা সুবল দিতে যায় মুক্তিযুদ্ধকে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছিলাম। আমি বলছিলাম জামাতিরা আসল ইসলাম নয়, তারা হলো ওহাবি। আর আমি যে ইসলাম বিশ্বাস করি সেটা হলো এই ভারতবর্ষে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা, যারা শত শত বছর যাবৎ খাজা মাইনুদ্দিন চিশতি থেকে ধরে সেই খাজা নিজামুদ্দিন আউলিয়া বখতিয়ার খাকি থেকে ধরে হজরত শাহজালাল শাহপরান, হজরত শাহ সুলতান নেত্রকোনা, সেই গেসুদারাজ, সেই বাইজিদ বুস্তামি থেকে ধরে এই সারা সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ জেদ্দে সুফিবাদ, আমি সেই সুফিবাদের তরিকায় বিশ্বাসী লোক। এবং এটা আমি বলি, সেই সুফিবাদের উপরে এখন কিন্তু সারা বাংলায় এক সময় সুফিবাদী ছিল, কিন্তু জামাতকে প্রশ্রয় দেওয়ার কারণে গত 2001 সন থেকে এই দেশে আস্তে আস্তে সুন্নিরা শেষ হয়ে যাচ্ছে। সুন্নিদের মাজার আক্রমণ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। শুধু হত্যা করা হচ্ছে না, কবরে ছেলে দেওয়া হচ্ছে, কবর থেকে তুলে আবার রাজবাড়িতে লাশটা পুড়ায় দেওয়া হচ্ছে। এর চেয়ে বিভৎস, জঘন্য এবং মানবতা বিরোধী কাজ কোনোদিন হয় না, কিন্তু সেই জামাতের বিরুদ্ধে কোনোদিন বিচার হয় না। এখন আবার দেখা যাচ্ছে যে সুফিবাদীদের যে মূল বক্তা এই দেশে, আমি দেখলাম কালকে না পরশু সেই গিয়াসউদ্দিন, মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নামে মামলা হয়েছে। কথাগুলা বুঝার চেষ্টা করেন, এইটা যে কার সরকার, কিসের সরকার। এখন আবার শুনতাছি যে হাইকোর্টের মাজার বলে, মাজার বলে না, হাইকোর্টের মাজার, নামটা হলো হাইকোর্টের মাজার, নট হাইকোর্ট, হাইকোর্টের মাজার। সেই হাইকোর্টের মাজারে যে ওলি আল্লাহ শুয়ে আছে শাহ শরফুদ্দিন, তার মাজার নাকি আবার তুলিয়া ফালায় দিন, এটা শুনতাছি। এর চেয়ে অপরাধী কথা, জঘন্য কাজ। কিন্তু এটা জামাতরা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে এবং ইউনুস যেহেতু তাদের সাথে, ইউনুস সাহেব, আমার মনে হয় শাহ শরফুদ্দিনের এই যে হাইকোর্টের মাজারের যে কথাটা, যার সঙ্গে মাজার জড়িত আছে, সেটা তারা ফেলেই দিবে বলে মনে হচ্ছে। কিন্তু আমি এটা প্রতিবাদ করছি এবং করে যাব। এটা হলো ধর্মের ব্যাপার। সেই কারণে তারা আমাকে 3 মাসের জন্য এক্সপেল করলো। আমি একটা কথা বলেছি, আমার বয়স 78 বছর। 3 মাস আমার কাছে অনেক বড়। আমি 3 দিনের মধ্যে মারা যাইতে পারি। মহামানব বলছে 60 বছর বয়স হইলে পরে 1 মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয়। পরবর্তী সময়ে আমাকে 3 মাসের জন্য আমার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করিয়া, দল থেকে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করিয়া, আমি যে দেশকে সেবা দিতে পারতাম, দেশের জন্য যে কাজ করতে পারতাম, আমাকে সেই সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপরে আমি পার্টি যে সিদ্ধান্ত দিছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, একটি কথাও বলি না এবং বলতেও চাই না। কিন্তু একটা কথা বলতে চাই, যদি জামাতের সাথে মিলেমিশে যদি পার্টি মনে করে যে দেশ চালাবে, তাহলে আমার কথা আছে, কথাটা খুব ক্লিয়ার। এখন আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক, খারাপ ভালো আমি
কথাটা বলে খুব খারাপই করছে। আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধের কথা বলছে বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে, কিন্তু সেকেন্ড পার্টি হিসাবে আমি জিয়াউর রহমানের দলকে মনে করি। এবং সেই জিয়াউর রহমানের দল যদি রিয়েলি মুক্তিযুদ্ধের বর্তমান অসহায় অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে না করে, তাইলে আই হ্যাভ গট টু সে সামথিং, আমার বলার আছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ না করে, হয় আমি ঘরে বসে যাব, আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাতের সাথে মিল্লা কোনো কাজ করতে পারবো না। একদিক দিয়ে জামাত চট্টগ্রামে বলবে কালকেই ফালায় দিমু বিএনপি রে, ওদেরকে বিরোধী দল না বানায় আর ঘরে যাব না। একদিক দিয়ে বলবে তারেক রহমান চোর ডাকায়, টাকা পয়সা, টাকা উঠে পল্টনে, টাকা যায় লন্ডনে, জামাতিরা স্লোগান দিবে, আমাদের বিরুদ্ধে মিছিল করবে, আর আমরা হাসা হাসা ইউনূস সাহেবের সাথে ওই জাতিসংঘে যাব। কে যাবে? আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতের যাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আরেকজন আছে মাদ্রাসায় পড়া একটা ছেলে, একটু দাড়িওয়ালা একটা ছেলে, হে নাকি নাগরিক পার্টির কি সেক্রেটারি। 300 ভোট পাইব না দাঁড়াইলে, এখনো পার্টির রেজিস্টার, হেরেও জাতিসংঘের গুরুত্ব দেওয়া হচ্ছে। কত বড় চক্রান্ত ইউনূস সরকারের! সেই চক্রান্তের সাথে কি বিএনপি হওয়া উচিত? আবার শুনি জনাব তারেক রহমান সাহেবের সাথে যিনি থাকেন জনাব হুমায়ুন কবির সাহেব, আমাদের পররাষ্ট্র বিষয়ক ওই যে বিদেশি মানে ব্যক্তি, তিনিও যাবেন, আরো কে কে যাবেন। আমি তো মনে করি না মানুষ এটাকে ভালোভাবে নিবে। আমি কিন্তু বলে দিলাম, এতে এক্সপেল করলে করে দিবে। কিছুতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বা বিএনপির ইউনূস সাহেবের সাথে যাওয়া উচিত নয়। গেলে পরে কিন্তু মানুষের কাছে ব্যাড নিউজ যাবে, খারাপ আহ, খবর দেবে। মানুষ মনে করবে আমরা ক্ষমতার জন্য এত পাগল হয়েছি যে আমরা চেয়ারের পায়া দইরা, ইউনূস সাহেবের চেয়ারের পায়া দইরা বসে থাকতেও আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে হবে। আমি ব্যক্তিত্বহীন হইয়া, রাজনীতিহীন হইয়া আমি এই দেশে বিএনপির মতো একটা দল এইসব করুক, আমি এটা চাই না। এখন এটা করলেই যদি দল আমারে বাইর করে দেয়, আমার করার কিছু নাই। এক বিএনপির সাথে সাথে যত বড় কথাই জামাত বলুক, ভোট করে দেখতে পারে 10%-এর বেশি ভোট বাংলাদেশে পাবে না। সেই জামাতকে এত তোয়াজ করার জন্য এই তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে আমাদের মহাসচিবকে একই প্রোটোকলে যেতে হবে। সবাই তো তিনজনই তো সাথী, ইউনূস সাহেব তো উপরে, আর তো আমরা তিনজন হইলাম তার সাথী। সমান। অনেকে আজকে বলছে বডিগার্ড গার্ড, আমি তো ওইগুলো বলতে চাই না, সাথী বললাম, তিনজন সমান সাথী হবে। এই যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সাহেব গিয়ে বয়ে থাকে, তাদের সাথে অনেক সময় তারা দেখলাম পায়ের উপরে পাও তুলিয়া তারা বৈশা থাকে। কালকে একজন নেতা, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ছাত্র রাজনীতির, নামটা বলবো না, বললে ওই বাংলাদেশের সবাই চিনে, উনি আমাকে ফোন করছিল। আমি বলছি আপনার সাথে তো আমি কথা বলবো না, আমি তো 6 মাস আপনার সাথে কথা বলি না, কেন জানেন? বললো কেন বলেন না? উনি শুনতেছে বোধহয় আমার কথাটা। আমি বলি না এই কারণে, আপনার যে কর্মী ছিল এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার যে কর্মী ছিল, আপনার পায়ের স্যান্ডেল খুলতো, সেই কর্মী পায়ের উপরে পাও তুললে ভাইস প্রেসিডেন্ট গিরি করে, প্রেসিডেন্ট গিরি করে ঐক্যের সম্মেলনে। আর আপনি যে নাগরিক পার্টির যে ওই আছে আক্তার আছে, তার 3 গজ পিছনে বৈশা থাকেন। এই কারণে আপনার সাথে আমি কথা বলি না 6 মাস যাব। আমার কথাটা কি বুঝতেন? লোকটার নামটা বুঝছেন? কমু কয়ে দেবো একদিন। বলে দেন, হ্যাঁ, বলে দেন। বলে দিব? না, বলবো না, আমার বন্ধু সে। কিন্তু যে বৈশা থাকে তার নাম আলী রিয়াজ, পায়ের উপরে পাও তুলে, সেই হলো বাংলাদেশের মালিক, সংবিধান ঢিল মেরে ফেলায় দেয়। আর তার সামনে গিয়া যে বৈশা থাকে আমার বন্ধু আলী রিয়াজ, তার পায়ে ধরা করবে ছিল। আমি তো কোনোদিনই যাবো না এদের সামনে। আরে বাবা, রাষ্ট্র ক্ষমতা এতই মজা, কি দরকার প্রধানমন্ত্রী? আমি তো বলছি মন্ত্রী বানাইলে হমু না, প্রধানমন্ত্রী বানাইতে চাইলে 10 দিন চিন্তা করবো। আমার নাম ফজলুর রহমান। অত সুজানা নেতৃত্ব কর্ম, রাজনীতি কর্ম, মানুষের পায়ে ধরে মানুষের সেবা কর্ম, মানুষের কুড়ে করে যাবো, শ্রমিকের বস্তিতে যাবো, ক্ষেত রাইলে যাবো, মানুষের ঘাম বুকের মধ্যে নিব। প্রধানমন্ত্রী হব না। অত টেহা বানাইবার লাগি, পয়সা বানাইবার লাগি, একটা ব্যাংক আছে 2টা ব্যাংক বানাইবার লাগি, একটা বাগান বাড়ি আছে 2টা বাগান বাড়ি বানাইবার জন্য খালি ক্ষমতা যাইতে হবে, চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য। ব্যক্তিত্ব যদি না থাকে, সম্মান যদি না থাকে, রাজনীতি করি সম্মান কামানোর জন্য।
টাকা বানানোর জন্য না, সরকারের পাওয়ার দেখানোর জন্য না। আমি সেই কারণে আপনাকে বলছি, ওই যে আমার সাথে দলের কেন জানি, আমি দলের কর্মীদেরকে বলবো, আমি যদি বাবার কথাটা ভুল করে থাকি তোমরা আমারে বইলো যে মহাসচিব এইভাবে যাওয়া উচিত না, যে দলের প্রেস্টিজ কমে। ইলেকশন কবে হবে? এই যে একটা ইলেকশন আছে, 12,75,00,000 ভোটার আছে, 12,75,00,000 ভোটারের মধ্যে 2-3 জন শুধু নেতারা বিশ্বাস করে বাংলাদেশে ভোট হবে, আর 12,75,00,000 মানুষই বিশ্বাস করে না এই দেশে ভোট ফেব্রুয়ারি মাসে হবে। এই মরিচিকার পিছনে দৌড়াইতাছি দৌড়াইতাছি আর কম্প্রোমাইজ করতেছি। প্রতিদিন আমাদের নেতা যাইতেছে ওইখানে মিটিং করার জন্য, গিয়া কোথায় নেন, সবই নেন, নিয়ে নেন, তবু কিছু আমাদেরকে রাইখা খালি ক্ষমতায় দেন। কইতেছে যারা জীবনে কোনোদিন ভোট করলে 2,500 ভোট পাবে না, যারা এই দেশের নাগরিক না, যারা আমেরিকান, অস্ট্রেলিয়ান নাগরিক, কানাডার নাগরিক, ইংল্যান্ডের নাগরিক, সেই সব লোকের কাছে গিয়া তারা মুসলিকা দিতেছে, হ হ দেন, আমরা একটু দরখাস্তটা একটু দস্তখত করে দিই। আমি এটা এগুলা পছন্দ করি না, আমি এটা সমর্থন করি না। আমি ফজলুর রহমান আমার নাম, আমি যুদ্ধ করে এদের স্বাধীন করছি, আমিও যুদ্ধ করে এদের স্বাধীন করছি। আপনার চাচা, স্যার বাবা, আপনার বাড়িতে একটা বীরুত্তম, একটা বীর বিক্রম, 3টা বীর প্রতীক, আপনি সেই বাড়ির মেয়ে গো মা, আপনি কর্নেল তাহারের বাস্তি, আপনি আপনি বুঝেন যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, ওই সব বেটারা বৈশা থাকবো আর এদের করোনা পায়া তুই ইলেকশনের আমাকে ব্যবস্থা করে দেন। কি এর লাগে ইলেকশনটা ও দিব কেন? ওর বাপে দিব, তার দায়িত্বে দিব ইলেকশন, যদি বিএনপি মেরুদণ্ড সুজা করে দাঁড়ায়। আমার কথাটা খুব ক্লিয়ার। সেই বিএনপিতে আমি থাকতে চাই, যেহেতু আমি আসছি, দল বদলাইতে চাই না। আবার মানুষকে জানাই দল, কারণ একবার আওয়ামী লীগ বদলাইছি, একবার কৃষক শ্রমিক জনতা লীগ বদলাইছি, আসছি বিএনপিতে, আর কি বদলামো? কলিকাতা লোকটা তো খালি দল বদলায়, তার তো নীতি ঠিক নাই, আমি তো চাই না। কিন্তু বিপদে পড়ে দল বদলাইতে হয়, বিপদে পড়ে দল বদল করতে হয়। আমি তো বিপদে পড়ে আছি, ধরেন আমাকে যদি 3 মাস পরে উইথড্র না করলো, আমার বহিষ্কার আদেশ হয়, আমাকে ঘরে বসে থাকতে হবে একদম। আমি তো ঘরে বসে থাকার মানুষ, আমি কিভাবে বাঁচবো? তা না হলে আমার ভিন্ন পথ খুঁজতে হবে। কিন্তু আমি চাই বিএনপিতে থাকতে, কথাটা খুব ক্লিয়ার, আমার দলে থাকতে চাই, যাতে মানুষ না মনে করে লোকটা ইচ্ছা করে দল বদলাইছে। কিন্তু বিএনপি আমাকে আঙ্কেল, বাধ্য। এখানে আমার একটা প্রশ্ন আছে। বিএনপির গত 14 মাসে আমি বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে, 20 বছরের মতো, তারপরে চেঞ্জ হলো, তারপরে তো এই যে আজকে গত 14 মাসে বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত নিদর্শন ধ্বংস করে দিল। আপনি নিজে সারাক্ষণ এই কথাগুলো বলছেন, এবং মুক্তিযুদ্ধকেই বিলীন করে দিয়ে জামাত এখন বেসিক্যালি সরকারটা চালাচ্ছে। ইয়েস। বিএনপি কিন্তু কোনো সময়ই আমরা দেখি নাই, সকালবেলা যদি বিএনপি একটু পক্ষে বলার চেষ্টা করে মুক্তিযুদ্ধের কথা বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা, বিকালবেলায় ধরেন সকালবেলা সালাউদ্দিন সাহেব একটা কথা বললো, একটু মনে হলো ফেভারের মধ্যে কথা, বাংলাদেশের পক্ষে কথা, বিকালবেলায় ওনার মহাসচিব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য কথা বললো। মানে একটা কোনো সময় বিএনপিকে গত 14 মাসে, বাকি পুরনো সব বাদ দেন, 14 মাসে বিএনপি একটা বারের জন্য মুক্তিযুদ্ধের প্রশ্নে ডিসিসিভলি কোনো কথা বলেনি, যে না মুক্তিযুদ্ধের প্রশ্ন। উল্টে সাদেক হোসেন আপনি খোকা ওই প্রশ্নটার উত্তর মুক্তিযুদ্ধ আমি দিচ্ছি। মুক্তিযুদ্ধের আমাদের পক্ষে পক্ষ না। থেকে আঙ্কেল, আমি আরেকটা জিনিস বলি। সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার ছেলে ইশরাক হোসেন 32 নম্বরে যে ভাঙা, 32 ভাঙার একটা নেতৃত্ব দিল, এবং বললো তারা একটু তোমায় কথা দিলাম 32 আমরা দখল নিলাম। এই যে একটা পরিক্রমা, এই যে একটা চেহারা, অ্যাট দ্য সেম টাইম বিএনপির আপনি আছেন, আরো কয়েকজনকে দেখছি মুক্তিযুদ্ধের কথা বলে যাচ্ছেন। বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের মানে জামাতিদের পক্ষের শক্তি বা বিপক্ষের শক্তিতে ভিতরে ভিতরে ভাগ আছে? এটা কিন্তু খুব আলোচনা হচ্ছে এখন। 1 নম্বর কথা হলো যে জামাতের যে উদ্যোক্ত, জি। একদম গ্রাম লেভেল থেকে ধরে এখন সেন্ট্রাল লেভেল পর্যন্ত, জি। আমাকে ওই দিন খবর পাঠানো হয়েছিল, আমি স্পষ্টভাবে বলতেছি, সচিবালয়ের সিনিয়র মোস্ট সচিবদের একজন জি। বলছে যে 64 জন ডিসি আছে বাংলাদেশে, ও 64 জেলায়,
এর মধ্যে 46টি জেলার ডিসি হইল ডাইরেক্ট জামাত শিবিরের লোক। ওকে। ইউনো টিউনো কত আছে হ্যাঁ। এটার হিসাব আপনাকে দিলাম না। আর সচিবালয়ে যে সচিব, মূল সচিব বৈশা আছে জি। এবং অন্য সচিবরা বৈশা আছে, তার 90% হলো জামাতের কথায় চলে, তা না হলে তারা এখানে থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যে দেওয়া আছে ভাইস চ্যান্সেলর যারা আছে, এরা প্রায় 95% জামাতের লোক, এরা জামাত। এই যে জামাত একটা স্বাধীনতা বিরোধী শক্তি, দেশটা যারা চায় নাই, তারা এই দেশের এখন সমস্ত ক্ষমতা দখল করে আছে, ব্যাংক দখল করে আছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে আছে, হাউজিং দখল করে আছে, স্বাস্থ্য দখল করে আছে, বিশ্ববিদ্যালয় দখল করে আছে। বিএনপির যদি এতে লজ্জাও না হয়, হুঁশও না হয়, হুম। এবং বিএনপি যদি আজকের মুক্তিযুদ্ধের সেই অসহনীয় অবস্থার মধ্যে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়, আমি তো সবসময় বলি মুক্তিযুদ্ধের পক্ষে একটি রাজনৈতিক দল এখানে হবে। হ্যাঁ। সেটা শেখ হাসিনারা অনেক ক্ষতি করে গেছে মুক্তিযুদ্ধের নামে, জয় বাংলার নামে দেশটা এইটাকে একটা ঘৃণিত শব্দ করে তারা সব পালাইছে। কিন্তু সব পালাইলে তো তারা মনে করলাম 2 লাখ পালাইছে, কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের লোক তো হইল শতকরা 95 জন। 18 কোটি মানুষের মধ্যে ভাগ দিয়া দেখেন 17.5 কোটি মানুষ হইল মুক্তিযুদ্ধের পক্ষের লোক। মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক দল দাঁড়াতেই হবে এবং আল্লাহর রহমতে দাঁড়াবে। কিন্তু আজকের সরকার মুক্তিযোদ্ধাদেরকে দাঁড়াইতে দিবে না। দেখেন না, মুক্তিযোদ্ধারা একটা টকশো করতে গেছিল, এই রিপোর্টার সিনিয়রিতে 87 বছরের লতিফ সিদ্দিকী, যারা না হইলে দেশের স্বাধীনতা আসতো না, ইউনিভার্সিটির প্রফেসর কার্জন সাহেব, আমার ভাই, সবচেয়ে মানে সম্ভাবনাময় যে সাংবাদিক, তার নাম মঞ্জুরুল আলম পান্না, যারা হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলতে গেলে সাংবাদিক হিসাবে, তারা এখন জেলখানায় আছে। মুক্তিযোদ্ধাদেরকে তারা একত্রিত হতে দিবে না। যদি একত্রিত হতে দেয়, তাহলে আমি বললাম এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কঠিন ভাবে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে এবং দাঁড়াতেই হবে। এবং মুক্তিযুদ্ধের শক্তি যদি এইখানে নির্বাচন করতে না পারে, এটা আওয়ামী লীগ না, আবারও বলছে, বললেই কয় ফজলুর রহমান ফেসিস, এটা আওয়ামী লীগ না। মুক্তিযুদ্ধের শক্তি যদি এখানে দাঁড়াইতে না দেয়, তাইলে দেশে ইলেকশন হবে একতরফা। এই ইলেকশনটা গ্রহণযোগ্য হবে না। রাজাকাররা হয়ে যাবে, এই দেশের মাথার উপরে উঠে নাচানাচি করবে। কাজে আমি এটা দাবি করি যে মুক্তিযোদ্ধারা যদি কোনো সংগঠন করতে চায়, সরকার যাতে তাদেরকে ফেসিস্টের মতো, ফেসিস্ট তো বলে হাসিনাকে, এই সরকার ফেসিস্টের চেয়েও খারাপ কাজ করতেছে। এরা কোথাও কোনো জায়গাতে একটা মাজারের কোন লোককে দাঁড়াইতে দেন, একটা তাবলি মানে আহলে সুন্নাতুল জামাতের লোককে কোথাও হ্যাঁ। দাঁড়াতে দেয় না। অথবা কিন্তু ওয়াহাবি যারা আল্লাহ রসুল, রসুলরে যারা বড় ভাই কয়, এরারে কিন্তু মাথার উপর তুল্লা আব্বাজান ডাকে। এই দেশে কোন সঠিক লোককে রাস্তায় দাঁড়াইতে দেয় না, অথবা কথা বলতে দেয় না, জেলখানায় নিয়ে যায়। এই যে আবু আলম শহীদ খানের মতো একজন হ্যাঁ। সচিব, শফিক সাহেবের, ভুইয়া শফিকের মতো একজন সচিব, কি তাদের অপরাধ? তাদেরকে জেলখানায় নিয়ে গেল, কি তাদের অপরাধ? কারা তারা হত্যা করছে এবং হত্যা মামলায় দিয়ে দিল, সন্ত্রাস মামলায় দিয়ে দিল। এই যে শুরু হয়েছে দেশে, বিএনপি কথা বলবে না ইন্ডিয়া? বলছে না তো। না না, বলছে না। বিএনপির একজন, উনি আমার নেতা এখন, যদিও বয়সে আমার আমার ছোট ভাই, তার নাম সালাউদ্দিন আহমদ। আমি এটাই বলবো, কালকেও শুনতেছিলাম তার কথা, আজকেও শুনতেছিলাম। ভদ্রলোক হওয়া ভালো, ভদ্রলোক হওয়া ভালো, এটা সভ্যতার লক্ষণ। কিন্তু অতি ভদ্রলোক রাজনীতিতে কিন্তু দুর্বলতার লক্ষণ। যারা বেশি অতি ভদ্রলোক হয় রাজনীতিতে, তাদেরকে ইমামতি করা উচিত, তাদের ইমামতি করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে বক্তৃতা করতে কথা, রাজনীতির কথা ফজলুর রহমানের মতো হইতে হবে। দুর্বলরে রক্ষা করো, দুর্জনের হানো, বন্ধুকে বুকে দাও, শত্রুকে ধরো। ইট ইজ এন ওয়ারফিল্ড, নো কোয়েশ্চেন অফ মার্সি। কারণ এখন মুক্তিযুদ্ধ নিয়ে ফাইট হইতেছে। এটা তো বিএনপি বুঝে কিনা আমি জানি, নিশ্চয়ই বুঝে। আমি, আমার নেতাদের প্রতি শ্রদ্ধা আছে। এই ফাইটটা ইলেকশনের ফাইট না। 71 থাকবে কি থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এটা হলো ওইটার ফাইট। এটা আমি কইতেছি আজকে 1 বছর যাবৎ রাজাকাররা
মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চায়। না হইলে ডাকসুতে পাশ করে ছাত্র শিবির, আর রসুল্লাহ খায় লাহোরে কেন, ইসলামাবাদে কেন জামাত রসুল্লাহ খায়? এর অর্থ হইল গভীর বাড়ি আমাদের এখনো ওখানে আছে, খুব ক্লিয়ার। ইটস এ ওয়ারফিল্ড। ওয়ারফিল্ড মানে হলো আমরা মুক্তিযুদ্ধ থেকে আসে যখন বর্ডার থেকে ঢুকিয়ে আইসা জীবনের ঝুঁকি নিয়ে আমি মেঘালয়ের টেকের গার্ড দিয়ে ঢুকছি। আমার যে মেজর ছিল, মেজর দামি, লেফটেন্যান্ট কর্নেল দামি, সে বলছে, ইউ লিডার ফজলুর রহমান, ইউ আর গোয়িং টু এ ওয়ারফিল্ড, ইটস এ ভেরি ক্রুয়েল গেম, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। কথাটা কি বুঝতে পারছেন? আমাকে আমার কমান্ডার বলতেছে যে আপনি যুদ্ধ করতে যাইতেছেন, ইট ইজ এন ওয়ারফিল্ড, এবারে নিষ্ঠুর খেলা, নো কোয়েশ্চেন অফ মার্সি, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। আর রাজনীতির কথাটা হইলো দিস ইজ নট দ্য আর্ম দ্যাট ফাইটস, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস, অ্যান ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে। এটা হলো রাজনৈতিক ফাইট। এখন তো আমরা রাজনৈতিক ফাইট শুরু করছি যে বিএনপি যদি মুক্তিযুদ্ধ স্বীকার না করে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তো এক, বিএনপির কোনটা? মুক্তিযুদ্ধ তো খালি থাকবে না। বিএনপি যদি মুক্তিযুদ্ধ ধারণ না করে তাহলে তো মুক্তিযুদ্ধের শক্তি দাঁড়াবে। কারণ আপনি নাকি মুক্তিযুদ্ধে সারাদিন দেখবেন পত্রিকাতে আসে বা ওই যে ইউটিউবে ফজলুর রহমান নতুন দল করতেছে। আরে আমি তো বিএনপি করতে চাই, আমি নতুন দল করবো কেমনে? আমি তো করি বলি না, কিন্তু আমি চাই দেশে একটা নতুন রাজনৈতিক দল হোক বা শক্তি হোক যেটা মুক্তিযুদ্ধের পক্ষে, রিয়েল মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধরা ফেল করছে, ৭২-এ ফেল করছে, ৭৫-এ ফেল করছে, কর্নেল তাহেররা ফাঁসিতে গেছে, সিরাজুল হক খানরা অসহায় ভাবে মৃত্যুবরণ করছে, আসম আব্দুর রবরা বোকা হয়ে গেছে। কিন্তু আমি চাই যেসব মুক্তিযোদ্ধারা আমরা জীবিত আছি, যেসব মুক্তিযোদ্ধা তারা তারা একটা অকরুক, মাকে রক্ষা করুক। মা বড় দুর্গতির মধ্যে আছে। আমার মা এখন পরের ঘরে বন্দী। যারা একদিন বঙ্গোপসাগরে স্টিমার নিয়ে আসছিল সপ্তম নৌবহর, তারা এখন আমার দেশ নিয়ে যেতে চাচ্ছে। তারা ওই আজকে শুনলাম সরকার স্বীকার করছে যে আমেরিকান বাহিনী আইসা কোথায় নামছে, আমেরিকান বাই সেন্ট মার্টিন দ্বীপে নামছে, রেডিসন হোটেলে চিটাগাঙ্গে ঘুমায়, করিডোর তারা নিয়ে যাবে। এবং এক সময় ব্রিটিশ কিন্তু ইংরেজরা এইভাবে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে। আমরা শুধু বাণিজ্য করিবে কইছিল সিরাজউদ্দৌলা আলীবর্দী খান রে, পরে কিন্তু আর বাণিজ্য করে নাই। সেই ২০০ বছর। বাণিজ্য, দুইশো বাণিজ্যের বছর দণ্ডরূপে আবির্ভূত, রাজদণ্ড হিসাবে আবির্ভূত হইল। ২০০ বছর বাংলার সমস্ত লুণ্ঠন করে করে বাংলাকে ভিখারিতে পরিণত করলো। ১৭৭৪ সনে ৭৪-এর মন্বন্তর নামে যে ইতিহাস হলো সব লুট করলো, সোনার বাংলা থেকে লন্ডন তৈরি করলো। আর গ্রামে গ্রামে মেয়ে ছেলেদেরকে অত্যাচার করা শুরু করলো। মসলিন শাড়ি যারা বানাইতো তাদের হাতের আঙ্গুল কাটে দিল। বাংলায় তাদের আঙ্গুল কাটতে দেওয়া হইতো, ব্রিটিশরা কাটে দিত যাতে মসলিন বানাইতে না পারে, ব্রিটিশ দ্রব্য যাতে আমদানি করতে হয়। আমার সোনার বাংলাতে একটা টাকশাল ছিল, যেটা সাউথ ইস্ট এশিয়ার সমস্ত টাকা ছাপানো হইতো। সেই টাকশালের মালিক ছিল মহাতব চাঁদ জগৎ শেঠ। সেই সোনার বাংলা শ্মশান হয়ে গেল ২০০ বছরে। নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে, ব্রিটিশের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা বোনেরা ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছে। আমরা এখন ওই দিকে যাচ্ছি, ওই দিকে যাচ্ছে আমাদের দেশ। হয়তোবা ব্যক্তিগতভাবে তারা অস্ত্র নিয়ে আমাদের দেশ শাসন করবে না, কিন্তু আমাদের দেশটাকে উপনিবেশ হিসেবে রাখবে। এবং সেন্ট মার্টিন দ্বীপকে যদি দিয়াগু গার্সিয়া বানায় ফেলে মাগো, তাইলে আর এই দেশের চিটাগাং যদি আমার কাছ থেকে চলে যায়, তাইলে মানুষের দেহ থেকে গলাটা চলে গেলে যেমন, বাংলাদেশ থেকে চিটাগাংটা চলে গেলে তেমন। আর যদি
ওই আরাকানকে কেন্দ্র করে যদি আমার 3টা পার্বত্য চট্টগ্রামের জেলা যদি গাজা উপত্যকা হয়ে যায়, তাইলে আর আমাদের এই দেশে বেঁচে কোনো লাভ নাই। কাজেই এই যে ইউনূস সরকার সব আন্তর্জাতিক খেলার গুটি হিসাবে এই দেশটাকে আজকে বন্ধক দিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে কি কেউ কথা বলবে না? সবাই কি খালি থাকবে কখন ইলেকশন হইবে, কখন কি লুটপাট টুটপাট কিছু করতে পারবো কিনা, আরেকটা বাড়ি বানাইতে পারবো কিনা, কিছু টাকা পয়সা বিদেশে রাখতে পারবো কিনা, ওই মানে ওয়াশিংটনে একটা বাড়ি করতে পারবো, এটার জন্য কি আমার দেশ? নাকি আমার দেশ হলো ওইটা যে দেশের জন্য আজ থেকে 54 বছর আগে আমরা মানুষকে বুঝাইতাম আমরা বাঙালি জাতি, এক সময় আমাদের সবকিছু ছিল, পাঞ্জাবিরা সব লুণ্ঠন করে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে। যদি আমাকে ভোট দাও, আমার সঙ্গে যদি যুদ্ধে যাও, তাইলে আমি সোনার বাংলা আবার ফিরিয়ে আনবো। এদেশে গণতন্ত্র হবে, এই দেশে পেটের ভাত পরনের কাপড় হবে, এই দেশে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে শুনো হয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেই সমাজ হবে, সেই দেশ হবে যে দেশ জ্ঞানে গুণে, ইতিহাসে ঐতিহ্যে বিজ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। এই যে একদিন মানুষকে যুদ্ধে নিয়ে গিয়েছিলাম, আজকে দেখা যাচ্ছে যুদ্ধে নেওয়া দূরের কথা, মানুষকে স্বপ্ন দেখিয়ে আমি যে সর্বনাশ করেছি। আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছর পরে আইসা একটা সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে। আমি তাই বলি আপনাদেরকে, এই দেশটার জন্য আমি এই কাজটা করতেছি। এটা যদি কেউ না বুঝে, কোনো টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, নেতা হইতে চাই না, মন্ত্রী হইতে চাই না, প্রধানমন্ত্রী হইতে চাই না, দেশ বাঁচাইতে চাই, দেশের মানুষের পেটে ভাত দিতে চাই, কাপড় পরাইতে চাই। গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, 28 লক্ষ মানুষ এই দেশে না খায়া ঘুমায়, রাতের বেলা 60 লক্ষ মানুষ এই দেশে রাতের সারাদিনে এক বেলা খায়। এই দেশের 1/3 1/4 মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এখন এই দেশে আসছে সাম্প্রদায়িকতা, ধর্মের নামে হিজবুত তাহারির আসছে। এখন দেখলাম আবার মৌলানা সাবরা গেছে আফগানিস্তানে, সেই আফগানিস্তান থেকে নাকি আমাদের জন্য আদর্শ হবে, তুমি আমি তালেবান, বাংলা হবে আফগান। যে আফগানিস্তানে 1/3 মানুষ রাতের বেলায় এখন না খায়া থাকে। মানুষ যে মানুষের মৃত্যু হইলে পরে কাফনের কাপড় ছাড়া পাহাড়ের নিচে নিয়ে ফালায় রাখে, কাপড় নাই, আমাদের দেশকে সে আফগানিস্তান বানাইতে চায়। এইটাই আমাদের এখন দেখতে হচ্ছে। এবং রাজনীতির নামে ধর্ম ব্যবসায়ীদের যে উৎপাত একটা চলছে সারা দেশব্যাপী, এটার থেকে যদি দেশের মনুষ্যত্ব বিবেককে বাঁচাতে হয়, যদি মানবতাকে বাঁচাতে হয়, আধুনিকতা থেকে বাঁচাতে হয়, বিজ্ঞানকে বাঁচাতে হয়, যদি আমার পূর্বপুরুষ কে বাঁচাতে হয়, সেই আমার পূর্বপুরুষের ত্যাগ ফকির মজদুসা থেকে ধরে হাজী শরীয়তুল্লাহ তিতুমির, সূর্য সেন ক্ষুদিরাম, শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদেরকে যদি ইতিহাসে সম্মানজনক হিসাবে বাঁচাতে হয়, আর আমাদের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সিভিল নেতৃত্ব দিয়েছিল তাজউদ্দিন সৈয়দ নজরুল, আর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল প্রধান সেনাপতি উসমানী, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর সেক্টর কমান্ডার মুশাররফ, খালেদ মুশাররফ, তার মৃত্যুর তার আহত হওয়ার পরে এটিএম হায়দার বীরুত্তম, তারপরে 3 নম্বর সেক্টর মেজর শফিউল্লাহ, 4 নম্বর সেক্টর সিআর দত্ত, 5 নম্বর সেক্টর মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর এম কে বাশার, 7 নম্বর সেক্টর কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর এম এ মঞ্জুর, 9 নম্বর সেক্টর এম এ জলিল, 11 নম্বর সেক্টর কর্নেল তাহের। মুক্তিযুদ্ধের সেই সম্মানের ইতিহাসকে যদি আমাদের সে ঐতিহ্যের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসকে যদি বাঁচাতে হয়, তাহলে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক শক্তি হিজবুত তাহরির, যারা বর্বর মধ্যযুগীয় শাসন ফিরিয়ে আনতে চায়, তাদেরকে এই যুদ্ধটা আমি করতেছি। আমি কোন দল বুঝি না, মত বুঝি না, মুক্তিযোদ্ধা হিসাবে এই যুদ্ধটা করতেছি। আমার বয়স হয়েছে, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। আমি সবকে হাত জোর করে বাঙালি জাতিকে আহ্বান করতে চাই, আপনারা কি এখনো ঘুমিয়ে থাকবে? এই দেশে কি হচ্ছে আপনারা দেখেন না? কবর থেকে লাশ তুললে আবার পুরাই দিতেছে মুসলমানের লাশ, মা মেয়েকে একসাথে রেপ করে আবার গুলি করে হত্যা করতেছে, এটার কোনো বিচার নাই। আপনারা কি কিচ্ছুই দেখেন না? দেশে কি চলতেছে আপনারা বুঝেন না?
ফজলুর রহমানের মতো একটা মানুষ, আমার এই বয়স, আমি মুক্তিযোদ্ধা, জীবনে কারো কাছ থেকে 1 টাকা চান্দা নেই নাই, ধান্দাবাজি করি নাই, জীবনে কোনো পরীক্ষা একবারের জায়গায় 2বার দেয় নাই, আমি ফজলুর রহমান জীবনে কোনোদিন সল ছাত্রী করি নাই, সেই লোকটার বাসার সামনে আইসা ফজু পাগলা ফজু পাগলা গ্রেপ্তার করো কইয়া সারা পৃথিবীর সামনে আমাকে কলঙ্কিত করে, এটা কি আপনারা দেখেন না বাংলাদেশের মানুষ? আর চুপ করে থাকে সরকার। এমনকি আমার দল একটা বিবৃতি পর্যন্ত দেয় না যে ফজলুর রহমানের বাসার সামনে এই ধরনের কুৎসিত কাজ যারা করে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এরা আবার গিয়া ডাকাতি কেসে ধরা পড়ছে, ওই মেয়েটা সহ সবাই উত্তরাতে হ্যাঁ। চান্দাবাজির ডাকাতি করতে গিয়া। কেউ দেখে না, সবাই মুখ বুবা করে থাকবেন, মুখ সেলাই করে থাকবেন। একটু পাশে দাঁড়ান, যারা সত্য কথা বলে, ন্যায় কথা বলে, তাদের পাশে দাঁড়ান। আর ইউনূস সাহেব হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বুবা, উনি সব দেখে, সব দেখে। এত বড় স্বার্থপর মানুষ আমি তো পৃথিবীতে দেখি নাই। উনাকে মনে করতাম উনি 10টা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু হবে, এটা আমি বহুবার বলছি, এখন কানে ধরে বলতেছি যে আমি এটা ভুল করছিলাম। তারপরে বয়স হিসাবে আমি উনাকে শ্রদ্ধা করি। উনি এই দেশে যে খুন খারাপি, এই দেশে এই যে সব চলতেছে, এত অবিচার অবিচার চলতেছে, উনি দেখেন না? নাকি উনি অনন্তকাল দেশে শুধু ক্ষমতায় থাকতে চান, অন্যদেরকে দিয়ে চক্রান্ত করিয়া? আমি তাই বলি মাগো, আমি আজকে আর আলোচনা করতে, শুধু আজকে আলোচনা শেষ পর্যায়ে বলতে চাই, এই দেশে অবশ্যই অবশ্যই একটা ফেয়ার ইলেকশন হওয়া দরকার। ফেয়ার ইলেকশন, যে ইলেকশনে বিএনপি থাকবে তার জোট সহ, জামাত থাকবে তার জোট সহ, থাকুক। কিন্তু এই দুইটা থাকলে ইলেকশন হবে না। কি হবে জানেন? বিএনপি ক্ষমতায় আসবে মেজরিটি নিয়ে, আর জামাত আসবে কম নিয়ে বিরোধী দলে। 1.5 বছরের মধ্যে বিএনপি কে কিক আউট করবে, ষড়যন্ত্র করিয়া চক্রান্ত করিয়া, ওই ধর্ম বিরোধী কথা বলিয়া। জামাতের বিরুদ্ধে কথা বললেই হলো সে ধর্ম বিরোধী, ইসলাম মানে না। তাদের কতগুলো, ওই যে আমির হামজা নামে একটা, ওরে ঠিক কমু আমি, সময় আসো, ও বলছে মহসিন হলে নাকি 16 বছর আজান হইতো না। এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী, এত বাকওয়াস, এইসব লোকেরা এই দেশটাকে শেষ করে দিচ্ছে। কাজে আমি চাই এই দেশটাতে একটা ইলেকশন হোক, এবং সেই ইলেকশনের মধ্যে বিএনপি আর জামাত না, মধ্যে মুক্তিযুদ্ধের একটা শক্তি থাকুক। সেই শক্তিটা কিন্তু 15 বছর যারা খারাপ কাম করছে এরা না। আমি কথাটা খুব ক্লিয়ার বললাম। এরা একটু 10 বছর আওয়ামী লীগের আলে একটু দাঁড়ায় থাকুক, কারণ আমাদেরকে 15 বছর ভোট দিতে দিচ্ছেন। মুক্তিযুদ্ধের শক্তি আসবে। গ্রামে গঞ্জে এখনো 5 কোটি মানুষ আছে যারা মনে করে 71-এর মুক্তিযুদ্ধে তারা জন্মগ্রহণ করে নাই, কিন্তু বয়স হয়েছে 40 বছর, সে জানে তার বাপে যুদ্ধ করছিল। বয়স হয়েছে 18 বছর, সে জানে তার দাদায় যুদ্ধ করছিল। বয়স হয়েছে একজন মহিলার 60 বছর, সে জানে আমি মুক্তিযুদ্ধের সময় 6 বছর বয়স ছিল, আমার দাদিকে বা আমার চাচিকে নিয়ে গেছিল দর্শন করার জন্য, আমার চাচাকে হত্যা করছিল। সেই যে ইতিহাস, সেই যে পাকিস্তানিদের কলঙ্কজনক ইতিহাস, আর বাঙালি জাতিকে হাজার বছর, বাঙালি জাতির হাজার বছরের গৌরবের শ্রেষ্ঠ ইতিহাস, সেই ইতিহাসকে বাঁচানোর জন্য আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি দাঁড়ানো উচিত এই দেশে। এটাই আঙ্কেল, আমার কথা। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই। আপনি বললেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হওয়া প্রয়োজন, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি থাকা উচিত। আপনি আপনার মতো করে বলেছেন, আপনার ব্যাখ্যা দিয়েছেন, সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূসের আন্ডারে কে নির্বাচন আদৌ আপনি মনে করছেন ঠিকঠাক হবে? কারণ ডক্টর ইউনূস তো প্রশ্নই আসলে আসে, যা। জি। প্রশ্নই আসে না। জি। ডক্টর ইউনূস শুড গো দিস টাইম। ওকে। এখানে তত্ত্বাবধায়ক সরকার আসবে আইনের মাধ্যমে, এটাকে আটকায় রাখা হইতেছে চক্রান্ত করিয়া। তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার 120 দিনের মধ্যে ইলেকশন দিবে। আর ওই যে ওই সব দাবি দাবা, ওই যে কি 7টা ভোট পাইলে 14টা সিট দেওয়ান লাগবো, 7%, কি কয় আর পিও না কি কয় আর কি, হ্যাঁ। ওই ওই সব, ওই যে ধান্দাবাজি ছাইরা, ধান্দাবাজি দাবি ছাইরা
সঠিক পথে আসো, ওই দান্দাবাজি দাবি করে বিএনপি রে বকো। বিএনপি, আমি তো কই না আর কথাটা, বিএনপি একবার যদি শক্ত করে বলে যে এইসব কথা যদি বলো আমাদেরকে, কি বাজে কথা বলে বিএনপি কে, অকল্পনীয় বাজে কথা বলে। চোর, চাঁদাবাজ, ওই লুটেরা, ওই কত ধরনের কথা বলে, সন্ত্রাসী, ধর্ষণকারী, একটা কথা বিএনপি বলে না কেন? বিএনপি মনে করে যত কথা কয় কও, কিন্তু আমরা ক্ষমতায় যাব। আর এইসব কইতে কইতে তো মুখ কালি করে দিব, মুখে ঠেলি দিয়ে দিতেছে। একটা কথা বলে না বিএনপির একটা নেতা। এই যে কালকে যে বক্তৃতা করছে, চট্টগ্রামে যে বাজে বক্তৃতা করছে, এদেরকে তো করা উচিত। এদেরকে তো কি করা উচিত? বিএনপির বলা উচিত আমির রে, জামাতের আমির রে এই বক্তৃতা করছে, হাত জোর করে জাতির কাছে মাপ চাইতে হইব, নাইলে কিন্তু খবর আছে। আর ওই যে আমির হামজা নামে একটা লোক, এর আমি কি কমু জানি না, আমির হামজা বক্তৃতা করছে, দেশে দুইটা দল, একটা হইলো আল্লাহর দল জামাত, আর একটা হইলো আল্লাহ বিরোধীদের দল। এটা রাজশাহীতে কালকে বক্তৃতা করছে। এরা কি করা উচিত? এই সরকার কেন আছে? হ্যাঁ, ওই সব জঙ্গিরা বুঝি মাঠে ছেড়ে দিতে হবে। ওই পাল্লা মার্কায় ভোট না দিলে বেহেস্তে যাওয়া যাবে না, এদেরকে কি করা উচিত? কাজে আমি মনে করি ইলেকশনটা ইনুস সাহেবের অধীনে না, ইনুস সাহেবের একটা দল আছে। ওই যে দেখেন না, একটা ছেলেরে নিয়ে যাইতেছে, নাকি মাদ্রাসা পড়তো, মা নাই বাপ নাই, ওই মাদ্রাসায় দিয়া দিছে, অনিতা কইলি মৌলবীরা আমারে কহে, ওই যে কি লয়ে যেতেছে, এরা 2,000 ভোট পাইব না দাঁড়াইলে, কিন্তু সারা বিশ্বের নেতৃত্ব করতেছে এরা। এই থেকে রক্ষা পাইতে হলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা ইলেকশন দরকার। ক্ষমতায় যে আসুক, এবং আমি জানি ক্ষমতায়, এখনো ক্ষমতায় ফেয়ার ভোট হলে বিএনপি আসবে, চালাক না 5 বছর, ভালো চালাইলে আরো 5 বছর চালাক, খারাপ চালাইলে মানুষ আরেকজনকে ভোট দিবে। এটাই তো গণতন্ত্রের নিয়ম, এটাই তো হয়, না তো দেশ শেষ করে দেবো এই নিঃশ্বাস। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাগো। অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনি যখনই মানে আপনার এত ব্যস্ততা, এত মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়েও আপনি যে আমাদেরকে সময় দেন, সেই জন্য দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ভীষণ কৃতজ্ঞতা জানাই। আপনার সুস্থতা কামনা করি। শুধু একটা কথা আপনাকে বলতে চাই, আহ, জামাত বা তাদের সহযোগীরা, তাদের ইয়াং ছেলেপেলেরা আপনাকে যে নামেই ডাকুক, এই নামটাই হয়তো একদিন একটা প্রতীক হবে যে আজকে থেকে 10 বছর, 15 বছর পরে এই ইতিহাসটাও তো লেখা হবে। তখন লেখা হবে যে উনি দাঁড়িয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে, উনি একজন মুক্তিযোদ্ধা, নিজের সমস্ত কিছুকে আম, মানে খুব একটা বিপদের মধ্যে ফেলে, নিজেকে, নিজের সংসার, সন্তান সবাইকে বিপদে ফেলে, উনি জানে যে ভীষণ বিপদ হতে পারে, কিন্তু উনি কথা বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে। উনি একজন মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান। এরকম হবে, আপনি দেখেন। আশা করি আপনি আচ্ছা, দেখবেন। আমার 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 মা বললে হবে, তুমি তো আমার মা, তুমি বললে হবে। হবে। থ্যাংক আপনি ইউ মা। ভালো থাকবেন। শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনাদের আজকের কথা, আমাদের অতিথির কথা ভালো লেগেছে। দেশটাকে চলুন ভালোবাসি। ওনারা দেশটা এনে দিয়েছেন, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। দেশটা কোনো পরাশক্তি আবার দখল করে নিতে চাইছে, আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি, ঘুরে দাঁড়াই। আপনারা ভালো থাকবেন। আপনার পরিবারের কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা কামনা করি। প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আরেকটা কথা বলতে চাই, পূজা আসছে, আপনার সনাতনী বন্ধু প্রতিবেশীটির দিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।